হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 6 এবং 7 জানুয়ারি 2022-এর দ্য হিন্দু সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ ডিসকাস করব। তো প্রথম যে গুরুত্বপূর্ণ খবরটা ছিল গতকালের পিএম কার কট ইন পাঞ্জাব স্টেট আনঅ্যাকসেপ্টেবল ল্যাবস সেজ শাহ। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কনভয় ছিল এখানে, সেটা কিন্তু আটকানো হয় ফিরোজপুর এই অঞ্চলে। তো ফার্মার প্রোটেস্ট এর জন্য এখানে কিন্তু বেশ কিছুক্ষণ দীর্ঘক্ষণ প্রাইম মিনিস্টারের গাড়ি আটকানো হয়, যেটা একটা সিকিউরিটির পক্ষে অত্যন্ত সমস্যাজনক একটা পরিস্থিতি কিন্তু সেখানে তৈরি হতে পারত, আরও বেশি সমস্যা সেখানে তৈরি হতে পারত। তো এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে দেখব এই যে সিকিউরিটি ফোর্স ছিল এদের কি ভূমিকা, সেই বিষয়টা আমাদের এখানে জানতে হবে। এখানে নিউজের জন্য আমাদের এই বিষয়টা গুরুত্বপূর্ণ, যেটা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বলা হয়। স্পেশাল প্রোটেকশন গ্রুপ এটা 1985 সালে তৈরি করা হয়। স্পেশাল প্রোটেকশন গ্রুপ প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী যখন হত্যা করা হয়েছিল তারপরে এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ তৈরি করা হয়, যেটা প্রাইম মিনিস্টার এদের এবং প্রাইম মিনিস্টারের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদের প্রোটেকশনের জন্য। প্রাইম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের ফ্যামিলি মেম্বার, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, সমস্ত ফ্যামিলি মেম্বার নয়, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার এবং প্রাইম মিনিস্টার এর প্রোটেকশনের জন্য স্পেশাল প্রোটেকশন গ্রুপটা তৈরি করা হয় 1985-তে। এবং এদের যারা ডাইরেক্টর থাকেন সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা এদেরকে নিযুক্তি দেওয়া হয়, এবং এরা সাধারণত আইপিএস অফিসার বা আইজি, ইন্সপেক্টর জেনারেলের ওপরের র্যাঙ্কে যারা অফিসার তাদেরকেই কিন্তু এই জায়গাতে স্পেশাল প্রোটেকশন গ্রুপের মধ্যে নিয়োগ করা হয়। তো খুব গুরুত্বপূর্ণ স্পেশাল প্রোটেকশন গ্রুপ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যারা নিকটাত্মীয় তাদের প্রোটেকশনের জন্য থাকে। ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা আমরা গত কয়েকদিন ধরে ডিসকাস করেছি, যেটা 8 লাখ টাকা সারা বছরে যাদের ইনকাম তাদেরকে ইডব্লিউএস কোটার মধ্যে আনা যেতে পারে, সেটা সুপ্রিম কোর্টে সেই বিষয়ে চর্চা চলছিল। তো বিষয়টা এর আগে আমরা ডিসকাস করেছি, এখানে আমরা নতুন করে আর এই জায়গাটা দেখব না। চিল্কা লেক 10.74 লাখ বার্ড ফ্লোক টু চিল্কা লেক। তো আমরা জানি শীতকালে বিভিন্ন পরিযায়ী পাখি উত্তর দিক থেকে, যেখানে আরও ঠান্ডা, সেই জায়গা থেকে ভারতবর্ষে আশ্রয় নেয়, ভারতবর্ষের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এবং এখানে চিল্কা লেকে একটা বার্ড সার্ভে করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 10.74 লাখ বার্ড এসেছিল। তো আমরা চিল্কা লেক এবং এই বার্ড সার্ভে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখব। চিল্কা লেক এবং বার্ড স্ট্যাটাস সার্ভে 2022। বার্ড স্ট্যাটাস সার্ভে এটা চিল্কা লেকে করা হয়েছে। উড়িষ্যা এবং স্টেট ওয়েলফেয়ার অর্গানাইজেশন, চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, এদের মাধ্যমে এই বার্ড সার্ভেটা করা হয়েছে 2022-এর। উদ্দেশ্য কী ছিল? ক্যালকুলেট দ্য নাম্বার অফ দ্য ইনকামিং মাইগ্রেটরি বার্ড যারা পরিযায়ী পাখি যারা, তাদের সংখ্যা গণনা করা এই জায়গাতে চিল্কা লেকে, এবং ইনক্রিজ ইন দ্য নাম্বার ফর গ্রেটার ফ্লেমিঙ্গো ইন দ্য রিজন। গ্রেটার ফ্লেমিঙ্গো এদের সংখ্যা এখানে বেশি, এবছরে এরা বেশি এসেছে, এটা দেখা গেছে। তো ইনফরমেশনটা আমাদের মনে রাখতে হবে। এনভায়রনমেন্ট থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয় প্রিলিমসের ক্ষেত্রে, তো এখানে গুরুত্বপূর্ণ এই কারণে। চিল্কা লেক জিওগ্রাফির জন্য, এনভায়রনমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। চিল্কা লেক হলো একটা ব্র্যাকিশ ওয়াটার লেক। ব্র্যাকিশ ওয়াটার কোনটা? যেটা সমুদ্রের লবণাক্ত জল, সেই লবণাক্ত জলের সাথে কানেকশন রয়েছে। চিল্কা অ্যাকচুয়ালি একটা লেগুন, অর্থাৎ এর সাথে কিন্তু সমুদ্রের কানেকশন রয়েছে, এবং শ্যালো লেগুন, অগভীর একটা লেগুন। এস্চুয়ারাইন ক্যারেক্টার, খাঁড়ীয় যে বৈশিষ্ট্য, খাঁড়ি অঞ্চলের যে বৈশিষ্ট্য সেটা এখানে দেখতে পাওয়া যায়। পিয়ার শেপড লেগুন ইজ অ্যাবাউট 64.5 কিলোমিটার এর দৈর্ঘ্য। স্যালিনিটি ডেপথ অনুযায়ী বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। তো এই হচ্ছে ওয়াটার বার্ড স্ট্যাটাস সার্ভে এবং চিল্কা লেক সম্পর্কে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের জানা প্রয়োজন ছিল,
এবং আরেকটা বিষয় কি, চিল্কা লেক হচ্ছে ভারতের সবচেয়ে বড় লবণাক্ত জলের হ্রদ, এবং যদি সামগ্রিকভাবে দেখা হয় তাহলেও সব থেকে বড়, এবং লবণাক্ত তার দিক থেকেও এটা কিন্তু সবচেয়ে বড়। তো থার্ড ওয়েভ অলরেডি চলে এসেছে এরকম বলা হচ্ছে, কিন্তু সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, এটা হেলথ মিনিস্টার সত্যেন্দ্র জৈন উনি বলেছেন। তো এখানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সে আমরা বিষয়টা আগের দিন দেখেছিলাম, সেই বিষয়ে কিছু কথা বলা হয়েছে। তো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সম্পর্কে নতুন কিছু আমরা দেখছি না। পশ্চিমী ঝঞ্ঝা দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অলরেডি চলে এসেছে, যার জন্য বৃষ্টিপাতও যথেষ্ট হচ্ছে। তো চাইনিজ চ্যালেঞ্জ আনকভার্স ইন্ডিয়ার ফ্রেজিলিটিস। তো চাইনিজ চ্যালেঞ্জ যেটা আমরা দেখেছি আগের দিন, প্যাংগং সো লেকে ওপর চায়না কিন্তু একটা ব্রিজ কনস্ট্রাক্ট করে ফেলেছে, যেটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখা গেছে। সেটা ভারতের পক্ষে যথেষ্ট আশঙ্কাজনক একটা বিষয়, সেটা নিয়ে বলা হচ্ছে এখানে। এখানে লোন মোরাটোরিয়াম, ব্যাড লোন ডিক্লাইন, ব্যাড লোন অর্থাৎ যে সমস্ত লোনগুলো আর রিপে হয় না, ব্যাংক লোন দেয় এবং কিছু মানুষ সেই লোনটা আর ফেরত দিচ্ছেন না, এগুলোকে বলা হচ্ছে ব্যাড লোন, নন পারফর্মিং অ্যাসেট। এটা কিছুটা কমেছে, 6 ইয়ার লো, গত 6 বছরের মধ্যে এটা সবচেয়ে বেশি কমেছে, অর্থাৎ ফিরে আসার পরিমাণটা কিন্তু বেড়েছে, এটা বলা হচ্ছে। তো আমরা এই নন পারফর্মিং অ্যাসেট সম্পর্কে জানবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। নন পারফর্মিং অ্যাসেট, যে অ্যাসেটটা আর পারফরমেন্স দিচ্ছে না। ব্যাংকের অ্যাসেট হলো, ব্যাংক যেগুলো ধার দিচ্ছে, যেগুলো লোন দিচ্ছে, সেটা ব্যাংকের অ্যাসেট, কারণ ব্যাংক সেটা ফেরত পাবে সুদসহ। তো যে অ্যাসেটটা আর কাজ করছে না, যে লোনটা আর ফেরত আসছে না, সেটাকে বলা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। তো ফাইন্যান্সিয়াল হেলথ দেখে বোঝা যায় ব্যাংকের কি কন্ডিশন, ব্যাংকের অর্থনৈতিক অবস্থা কিরকম, সেটা এটা দেখে বোঝা যায়। তো যেটা রিপে হচ্ছে না, এখানে ডেফিনেশনের কথায় বলা হচ্ছে, যেটা বললাম। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, যারা ব্যাংক রয়েছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি রয়েছে, অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, এই সমস্ত এরা ঠিক করে এই স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। এখানে এসএমএ বলা হয়। যেদিন থেকে লোন রিপের যে লাস্ট ডেট ছিল, সেটা পার হয়ে যাওয়ার পর 1 থেকে 30 দিন পর্যন্ত এসএমএ 0, এসএমএ 1 30 থেকে 60 দিন পর্যন্ত, এবং এসএমএ 2 60 থেকে অর্থাৎ 61 থেকে এখানে 90 দিন পর্যন্ত স্পেশাল মেনশন অ্যাকাউন্ট বলা হয়। এবং 90 দিন যখন পার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে চলে আসছে। তো নন পারফর্মিং অ্যাসেট হওয়ার আগে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টগুলো অলরেডি রিপে হচ্ছে না, 90 দিনের কম রয়েছে, তাদেরকে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট বলা হয়। তো এই দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে, নন পারফর্মিং অ্যাসেট এবং স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। তো এখানে বিভিন্ন রকম নিউজ রয়েছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আমরা দেখব, স্ট্যাটিক পোর্শনগুলো আমরা দেখব। সুগার কেনের কথা এখানে বলা হয়েছিল কৃষকদের ক্ষেত্রে। সুগার কেন
আখ চাষের ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি থাকে সেটা আমাদের দেখতে হবে। এখানে নিউজ একটা রয়েছে সুগার কেন সম্পর্কে, আখ সম্পর্কে, তো সেটা আমরা স্ট্যাটিক পোর্শনটা ডিসকাস করব। এটা একটা ক্রান্তীয় অঞ্চলের ফসল, সুগার কেন, ক্রান্তীয় ট্রপিক্যাল এরিয়া। 36 ডিগ্রি থেকে 31 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত, 36.7 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সাউথ পর্যন্ত, মাঝখানে 0 ডিগ্রি। তো একটা বিস্তৃত অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে এই সুগার কেন এটা চাষ হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার পর্যন্ত উচ্চতায় এটা চাষ হতে পারে, ম্যাক্সিমাম 1000 মিটার উচ্চতা পর্যন্ত হতে পারে। উষ্ণ এবং আর্দ্র অঞ্চল, হট এবং হিউমিড, যেখানে বৃষ্টিও প্রচুর হয়, যেখানে উষ্ণতাও প্রচুর, সেরকম অঞ্চলে সুগার কেন বা আখ চাষটা হয়ে থাকে। 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস গড় উষ্ণতা প্রয়োজন। সূর্যের উত্তাপও যথেষ্ট লাগে, 7 থেকে 9 ঘন্টায় যথেষ্ট সূর্যালোকের প্রয়োজন হয়। এবং খুব যদি ঠান্ডা ওয়েদার থাকে তাহলে কিন্তু এখানে চাষ খুব একটা ভালোভাবে করা যায় না। তো সুগার কেন এই সম্পর্কে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা। নন পারফর্মিং অসেট আমরা দেখেছি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং ব্যালিস্টিক মিসাইল, এই দুটো অংশও কিন্তু আমাদের 6 তারিখে নিউজ পেপারে রয়েছে, আমরা একটু দেখে নেব। ব্যালিস্টিক মিসাইল এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। প্রথমত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, গুজরাট হাইকোর্ট বলেছে যে কোর্টের যে ল্যাঙ্গুয়েজ হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে, সেটা কিন্তু হবে ইংলিশে হবে। তো আমরা এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো। এটা রয়েছে পার্ট 17-তে। পার্ট 17-এ রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর্টিকেল 343 থেকে, যেটা বলা হচ্ছে আমাদের যে ইউনিয়ন রয়েছে, সেন্টারে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হবে হিন্দি, দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হিন্দি। English shall be used for official purpose for a period of 15 years for the commencement of the Constitution. After 15 years, permanent by law may provide for the use English language in Devanagari from numerals. তো প্রথমে সংবিধানে এরকম ঠিক ছিল যে 15 বছর পর্যন্ত ইংলিশটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রাখা হবে, যেটা আগে ছিল। কিন্তু 15 বছর পরে এটাকে এক্সটেন্ড করা হয়, বলা হয় যে ইংলিশটাকেও কিন্তু দেবনাগরীর পাশাপাশি রাখতে হবে, হিন্দির পাশাপাশি রাখতে হবে। তো এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কথা বলা হচ্ছে। ভারতের কিন্তু কোনো ইউনিয়ন ল্যাঙ্গুয়েজ কিছু নেই, যেটা আমরা জাতীয় ভাষা বলতে পারি, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেরকম কোনো ভাষা কিন্তু ভারতের নেই। ভারতের যেটা আছে সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল কাজকর্মের জন্য কোন ভাষা ইউজ করা হবে, সেটা মূলত হিন্দি এবং তার সাথে ইংরাজি, এই দুটোই কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা যাবে। তো নিউজটা হচ্ছে গুজরাট হাইকোর্ট এটা বলেছে যে এরা ইংলিশে কাজ করবে, কারণ এটাই সুবিধাজনক একটা ভাষা। বিভিন্ন হিন্দি যে টার্মগুলো থাকে প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে, সেগুলো যথেষ্ট কনফিউজিং, কারণ যারা স্টাডি করে আসছে, পড়াশোনা করে, তারা কিন্তু ইংলিশ ভার্সানই সেটা জানে। তো সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে এবং আরও অন্যান্য সুবিধাজনক বিষয় রয়েছে, তার জন্য ইংলিশটাকেই কিন্তু রাখা হচ্ছে, এটা গুজরাট হাইকোর্ট কিন্তু বলেছে। এরপর আমরা যেমন জানবো ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে। ব্যালিস্টিক মিসাইলটা কি? মিসাইল যখন লঞ্চ করা হয় দীর্ঘ সময়ে, দীর্ঘ দূরত্বে অতিক্রম করার জন্য এইভাবে উপরে পাঠিয়ে দেওয়া হয় এবং একটা সময় সেটা গ্র্যাভিটির জন্য আবার নিচে নেমে আসে। তো এটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। কোনটা সারফেস থেকে এটা ছাড়া হলো, সেটা উপরে পৌঁছালো, বেশ কিছু দূর অতিক্রম করার পর আবার নিচে নেমে আসবে, এটা ব্যালিস্টিক মিসাইল। লঞ্চ ডিরেক্টলি ইনটু দ্য হাই লেয়ার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার। তো অ্যাটমসফিয়ারের অনেক যথেষ্ট উঁচুতে এটা পাঠিয়ে দেওয়া হয় এবং অ্যাটমসফিয়ারের উপরে চলে যায় এবং ঠিক জায়গাতে গিয়ে এটা টার্গেটটা পড়ে। এবং ব্যালিস্টিক মিসাইল কিন্তু প্রচুর দূরত্বে, অনেক দূরত্বে এটা পাঠানো হয়, এক্সট্রিমলি কুইকলি অ্যালং দেয়ার ফ্লাইট পথ। তো
যথেষ্ট দূরে যায় এবং এর গতিবেগও কিন্তু প্রচুর বেশি হয়। তো যত ইন্টারকন্টিনেন্টাল মিসাইলগুলো হয়, যেগুলো এক মহাদেশ থেকে অন্য মহাদেশ পর্যন্ত চলে যেতে পারে, সেগুলো কিন্তু সবই ব্যালিস্টিক মিসাইল হয়। আরেক রকম মিসাইল থাকে যেটা বলা হচ্ছে ক্রুজ মিসাইল। এরা কিন্তু প্যারালালি পথ অতিক্রম করে, সাধারণত বায়ু মাধ্যমে এটা ছাড়া হয়, প্যারালালি এভাবে যায়, গিয়ে টার্গেটে আঘাত হানে। তো এটা 6 জানুয়ারি দ্য হিন্দু নিউজে এই অংশগুলো ছিল, যা স্ট্যাটিক পোর্শনটা আমরা ডিসকাস করলাম এবং কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা। এরপর আমরা 7 তারিখের আজকের যে দ্য হিন্দু নিউজ পেপার, সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব। তো গভর্নমেন্ট দীর্ঘদিন থেকেই এটা বলছে যে ইডব্লিউএস কোটা যেটা 8 লাখ রাখা হয়েছে সেটা যথেষ্ট ঠিকঠাক একটা নিয়মে রাখা হয়েছে, এটা বলা হয়েছে। রুশিয়া লেড ট্রুপস ডিপ্লয়েড ইন কাজাখস্তান। কাজাখস্তানে রুশিয়ার সৈনিক কাজাখস্তানে রাখা হয়েছে। ডজনস কিলস ইন সেন্ট্রাল এশিয়া রিপাবলিক অ্যাজ প্রোটেস্ট ওভার রেজিং প্রাইস এসকালেট। তো এখানে প্রচুর মানুষের কিন্তু সেন্ট্রাল এশিয়াতে মৃত্যু হয়েছে এবং সেজন্যই কাজাখস্তানে এই সেনা ডিপ্লয় করা হয়েছে। ইন্টারন্যাশনাল নিউজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয়। হসপিটাল অকুপেন্সি রাইজেস 95% বেড স্টিল ভ্যাকেন্ট। তো 91% বেড এখনও ভ্যাকেন্ট রয়েছে। কোভিডের সংখ্যা বেড়েছে কিন্তু হসপিটালে সেই অর্থে হসপিটালাইজেশন হয়নি। সঞ্জয় লেক লুজিং বার্ড টু পলিউশন। সঞ্জয় লেক এটা পলিউশনের জন্য এখানে পাখি আসা যথেষ্ট বন্ধ করেছে। ইস্ট দিল্লিতে একটা লেক রয়েছে সঞ্জয় লেক। তো সঞ্জয় লেক কারেন্ট অ্যাফেয়ার্সে জিজ্ঞাসা করা হতে পারে এটা কোথায় রয়েছে, এটা দিল্লিতে একটা লেক। তো বিভিন্ন নিউজ রয়েছে এখানে। রোপওয়ে 5 স্টার হোটেল যোগ ফলসে তৈরি করা হবে, এখানে একটা নিউজ রয়েছে। যোগ ফলসে রোপওয়ে তৈরি করা হবে এবং 5 স্টার হোটেলও এখানে তৈরি করা হবে। তো যোগ ফল সম্পর্কে আমরা জানবো। বিভিন্ন রকম নিউজ রয়েছে, আমরা স্ট্যাটিক পোর্শন সম্পর্কে জেনে নেব। ড্রোন সার্ভিলিয়েন্স আনা হয় বিভিন্ন সময়তে, বিভিন্ন ড্রোন সেফটির জন্য নানা রকম বিষয় আসে। তো ড্রোন হচ্ছে একটা ফ্লাইং রোবট, এয়ারবোন সিস্টেম যেটা এয়ারক্রাফট, এরিয়াল ভেহিকেল বলা যায়, আনম্যান্ড এরিয়াল ভেহিকেলও বলা হয়, যেহেতু এটা এর মধ্যে মানুষ থাকে না, ছোট হয় তুলনামূলক এবং এর মধ্যে মানুষ থাকে, সেজন্য আনম্যান্ড এরিয়াল। তো এটা হচ্ছে ড্রোন। এবং এর আগে আমরা দেখেছি এনপিটির কথা জেনেছি, এই 7 জানুয়ারি পেপারেও এনপিটি বিষয়টা রয়েছে, নন পারফর্ম প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন, যেটা 1970-এ আসে। এই চুক্তিটা আনা হয় নিউক্লিয়ার ওয়েপন যাতে আর তৈরি না হয়, যেগুলো আছে তৈরি অলরেডি বিভিন্ন দেশের কাছে, সেটা যাতে আর না থাকে, কম হয়, তার জন্য নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন এটা আনা হয়েছিল। 191টা দেশ এখানে জয়েন করেছে, কিন্তু ভারত সহ 4টে দেশ কিন্তু এখানে সাইন করেনি। কোন কোন দেশ আমরা আগেও দেখেছি, আজকেও দেখে নেব একবার। ভারত, ইসরায়েল, পাকিস্তান, সাউথ সুদান। নর্থ কোরিয়া সাইন করার পরেও কিন্তু আবার সেখান থেকে উইথড্রল করে নিয়েছে, অর্থাৎ সাউথ কোরিয়াকেও, নর্থ কোরিয়াকেও কিন্তু আমরা এর মধ্যে ধরব। তো এনপিটি খুব গুরুত্বপূর্ণ, নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন। এছাড়া আশাকর্মী যারা রয়েছেন, অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, আশাকর্মী অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট,
ন্যাশনাল রুরাল হেলথ মিশনের আন্ডারে রয়েছে, প্রত্যেক গ্রামে এই আশাকর্মীরা থাকেন। ফিমেল সিলেক্টেড ফ্রম দ্য কমিউনিটি ইটসেলফ অ্যান্ড ট্রেন্ড, মহিলাদের চুজ করা হয় এবং তাদের ট্রেনিং দেওয়া হয়। অ্যাকাউন্টেবল কমিউনিটি কামস আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে আসে। 9 লাখ আশাকর্মী বর্তমানে রয়েছেন 33টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি, গোয়া, চণ্ডীগড়, পুডুচেরি বাদ দিয়ে সমস্ত জায়গাতে কিন্তু এই আশাকর্মী এরা রয়েছেন। এছাড়া আমরা যোগফলের বিষয়টা দেখেছি, যোগফলের সম্পর্কে আমরা জানবো। এটা ভারতের দ্বিতীয় উচ্চতম ওয়াটারফল, সবচেয়ে প্রথমে রয়েছে কুচিকল, সেকেন্ড হচ্ছে যোগ। এটা শিবামুগ্গার ডিস্ট্রিক্টে রয়েছে কর্ণাটকের। এটাকে গৌরসাপ্পাও বলা হয় বা যোগাডা গুন্ডি এটাও বলা হয়, এই দুটো নামে পরিচিত। এটা সেগমেন্টেড ওয়াটারফল, অর্থাৎ একটা ওয়াটারফলেরই অনেকগুলো মুখ রয়েছে, অনেকগুলো ডিভিশন রয়েছে, সেগমেন্টেড ওয়াটারফল। বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে এটা। খুব গুরুত্বপূর্ণ, শরাবতী নদীর উপর রয়েছে কর্ণাটকে যোগফল। এছাড়া রয়েছে সিএসআইআর সম্পর্কে, সিএসআইআর কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, কন্টেম্পোরারি রিসার্চ ডেভেলপমেন্টের জন্য এটা অর্গানাইজেশন রয়েছে। নলেজ বেস ডিভাইস সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর দেওয়া হয়। এটা কিন্তু একটা নন প্রফিট অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সিএসআইআর। তো এগুলো সমস্ত স্ট্যাটিক পোর্শন, যেটা 7 তারিখে দ্য হিন্দুর মধ্যে রয়েছে। গুরুত্বপূর্ণ স্ট্যাটিক পোর্শনগুলো আমরা দেখলাম। তো এখানে এই ড্রোনের কথা বলা ছিল, যেটা আমরা অলরেডি দেখেছি। সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে ড্রোন বাড়ানোর কথা বলা হয়েছে, বিভিন্ন পারপাসে ইউজের কথা বলা হয়েছে। ডিফেন্স এর জন্য ইউজ করা হয় ড্রোনকে। ড্রোন বিভিন্ন বর্ডার এরিয়াতে ডিপ্লয় থাকলে সেখান থেকে নজর রাখা সম্ভব হয়। বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, ক্রাইম কন্ট্রোল, রেড, এই সমস্ত কাজে। হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের ক্ষেত্রে মেডিসিন ডেলিভারির জন্য ড্রোন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্কাই ডেলিভারিতে ট্রাফিক জ্যাম এড়ানো সম্ভব হয়, এবং যেহেতু হালকা জিনিস, ওষুধ ডেলিভারির জন্য এটা কিন্তু খুব উপযোগী। এগ্রিকালচারের ক্ষেত্রে ক্রপ এবং সয়েল হেলথ জানার জন্য অ্যান্টি লোকাস্ট ওয়ার্ক, অর্থাৎ যখন পতঙ্গের আবির্ভাব হয়, পঙ্গপালের আবির্ভাব হয়, তখন ড্রোনের মাধ্যমে ওষুধ স্প্রে করে কন্ট্রোল করা যায়। তো এরকম নানা রকম পঞ্চায়েতি রাজের ক্ষেত্রে ল্যান্ড রেকর্ডের জন্য ব্যবহার করা হয়, ল্যান্ডের বর্তমান কি ইউজ রয়েছে সেটা জানার জন্য ব্যবহার করা হয়। এনভায়রনমেন্টের ক্ষেত্রে ব্যবহার গুরুত্বপূর্ণ, ফরেস্ট এরিয়া যেখানে মানুষের যা প্রায় অসম্ভব হয় সেখানে ড্রোনের মাধ্যমে সার্ভিলিয়েন্স করা যায়। পাওয়ার সেক্টরে কাজ করা যায়, রোড ট্রান্সপোর্টের ক্ষেত্রে। তো সমস্ত কাজে ড্রোন ব্যবহার করা, এই জন্য ড্রোনটা এত বেশি গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ নিউজগুলো ছিল। নর্থ কোরিয়া এই যে হাইপারসোনিক মিসাইল টেস্ট করেছে, যেটা আমরা দেখলাম অলরেডি। হাইপারসোনিক এটা মিসাইল এবং একটা ব্যালিস্টিক মিসাইল। হাইপারসোনিক কোনটা? যেটা শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে। আমরা শব্দের গতি সম্পন্ন যে বস্তুগুলোর গতি শব্দের সাথে সমান, সেগুলোকে আমরা ম্যাক 1 বলি, এবং তারপরে এগুলো সমস্ত ম্যাক 2, ম্যাক 3, ম্যাক 4, ম্যাক 5 এরকমভাবে আমরা এগুলো ডিভিশনগুলো করে থাকি। যেগুলোই শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন সেগুলো সমস্ত হাইপারসোনিক মিসাইল বলা হয়। তো নর্থ কোরিয়া এর ওটা মিসাইল টেস্ট করেছে। ইম্পোর্ট ডিউটি কমানো হবে কটনের ওপর, এটা বলা হয়েছে। যে আমদানি করা হয় যে কটনগুলো, ইম্পোর্ট করার জন্য যে ট্যাক্স লাগানো হয়, তার ফলে ওটার দাম আরও বেড়ে যায়। তো
তো সেই ট্যাক্সটা কমানো হবে এটা বলা হয়েছে। এর আগে আমরা দেখেছি কটন, যার জিএসটি বাড়ানোর কথা হয়েছিল, 5% থেকে 12% করার কথা হয়েছিল, সেটা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এই মুহূর্তের জন্য সেটা বাড়ানো হয়নি, যেটা 1 জানুয়ারি থেকে হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। তো কটনের এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এবং যেহেতু ইম্পোর্ট ডিউটি কমানো হবে, এই দামটা কন্ট্রোল করার জন্যই কিন্তু এটা করা হবে। তো এর সাথে সাথে আজকে আমরা 7 জানুয়ারি 2022-এর এবং 6 জানুয়ারি 2022-এর দ্য হিন্দু কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।